এখন আমরা দশম শ্রেণীর গণিতের দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি থেকে আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে, যেমন ভূরেখা, ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা, উল্লম্ব তল, তারপরে উন্নতিকোণ, অবনতিকোণ। এই সংজ্ঞা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এখন ভূরেখা কাকে বলে? ভূমি তলে অবস্থিত যে কোনো সরলরেখা। আমরা যদি এক্স এবং এক্স প্রাইম একটা সরলরেখা টানি, এটা ভূমি অক্ষ। তাহলে এই এক্স অক্ষ বরাবর যদি কোনো আরেকটি রেখা অঙ্কন করি, এটাই হবে ভূরেখা। তারপরে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। এখানে যে আমরা এক্স অক্ষটা অঙ্কন করলাম, এক্স অক্ষের যে কোনো বিন্দুতে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, লম্ব বলতে ওয়াই অক্ষ অঙ্কন করি, তাহলে ওয়াই প্রাইম, অর্থাৎ এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলে সেটাই হবে উল্লম্ব রেখা বা ঊর্ধ্বরেখা। তাহলে ভূমি তলের উপর লম্ব যে কোনো সরলরেখা। তাহলে এই চিত্রে আমাদের এই এক্স অক্ষটা হবে ভূরেখা, আর ওয়াই অক্ষ বরাবর কোনো রেখা টানলে সেটা হবে উল্লম্ব রেখা। তারপর আসি উল্লম্ব তল। এখানে যে আমরা ভূরেখা এবং উল্লম্ব রেখা অঙ্কন করলাম, এই ভূরেখা আর উল্লম্ব রেখা একটা তলের উপরে অবস্থিত, ওই তলটাকে বলবো উল্লম্ব তল। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা দেখি। ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদি। এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিন্তু পরস্পরকে ছেদ করছে, পরস্পর ছেদি ভূরেখা এবং উল্লম্ব রেখা। এটা ছিল ভূরেখা আর এটা উল্লম্ব রেখা, একটি তল নির্দিষ্ট করে তাকে উল্লম্ব তল বলে। তাহলে এটাকে আমরা একটা ত্রিভুজের মাধ্যমে দেখাতে পারি, যেমন এ বি সি একটি ত্রিভুজ নিলে এখানে এই বি আর সি রেখাটা কিন্তু এক্স অক্ষ বরাবর অবস্থিত, তাহলে বি আর সিটা হবে ভূরেখা। তাহলে এখানে পাশে লিখে দিয়ে বিসি হচ্ছে ভূরেখা। তারপরে আমাদের এই বিসি রেখা ভূরেখার উপরে একটা লম্ব এ বি, তাহলে এই এ বিটাই হবে উল্লম্ব রেখা বা ঊর্ধ্বরেখা এ বি। তারপরে এই ভূরেখা এবং উল্লম্ব রেখা একটা তলের উপর অবস্থিত, সেটা হচ্ছে এ বি সি তল, তাহলে উল্লম্ব তল হবে এ বি সি। এখন আসি উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। ভূতলের উপরে যে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি, যেমন ভূমিতলের উপর অবস্থিত ভূমিতল অর্থাৎ ভূতল, এই যে এ আর বি, এটা কিন্তু একটা ভূতল। তারপরে ভূতলের উপরে কোনো একটি বিন্দু, ভূতলের এইটা হচ্ছে নিচের দিক আর এটা উপরের দিক, উপরের দিকে কোনো একটা বিন্দু, আমরা এই পি বিন্দুটা নিলাম ভূমির সমান্তরাল রেখার সাথে। এই এ বিটা কিন্তু ভূমির সমান্তরাল রেখা, ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে, তাহলে পি বিন্দুটা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করবে। যেমন আমরা যদি এই ও আর পি বিন্দুটাকে যোগ করে দিই, তাহলে এখানে কিন্তু আমাদের একটা কোণ তৈরি হবে। এই কোণটাকে নাম দিতে পারি, এখানে একটা কোণ তৈরি হবে, তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি পি ও বি। তাহলে এই পি ও বি কোণটাই হবে উন্নতি কোণ। তাহলে এখানে আমরা লিখে দিই উন্নতি কোণ হচ্ছে পি ও বি। তারপরে আসি অবনতি কোণ। ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে অবনতি কোণ। তাহলে এই যে এ বি, এটা কিন্তু একটা ভূরেখা, মানে ভূমির সমান্তরাল রেখা। এখন ভূমির সমান্তরাল রেখার নিচে কোনো একটা বিন্দু নিতে বলছে, নিচের দিকে, এখানে নিচের দিকে নিতে বলছে, আর উন্নতি কোণের ক্ষেত্রে উপরের দিকে বিন্দু নিব। তাহলে আমরা এখানে কিউ একটা বিন্দু নিলাম, তাহলে এই ভূরেখা মানে ভূ সমান্তরাল রেখা কিউ বিন্দুর সাথে যে কোণ তৈরি করবে, এই নিচের দিকে যে কোণ তৈরি করবে সেটা হবে অবনতি কোণ। তাহলে এই অবনতি কোণটাকে আমরা লিখতে পারি কিউ ও বি, কিউ ও বি। তাহলে এখানে কিউ ও বি, তাহলে এটা হবে উন্নতি কোণ, আর নিচেরটা হবে অবনতি কোণ। অর্থাৎ ভূরেখার উপরে যদি বিন্দু নেই, যে কোণ তৈরি হবে সেটা উন্নতি কোণ, আর ভূরেখার নিচে কোনো বিন্দু নিলে যে কোণ তৈরি করবে সেটা অবনতি কোণ। এই ভূরেখা এটাকে আমরা এক্স অক্ষ বলতে পারি। এখন আমরা ত্রিভুজ অঙ্কনের বিষয়ে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় জানবো।
যদি আমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলে তখন একটা জিনিস খেয়াল করব, আমাদের যে ভূমিটা আঁকবো সেই ভূমির দৈর্ঘ্যটা বড় হবে আর লম্বটা ছোট হবে। এই এই চিহ্নটা এটা প্যাটের মধ্যে যেটা থাকবে ওটা বড় আর পিছন দিকে যেটা থাকবে ওটা ছোট। তাহলে আমরা যখন 30 ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে ভূমি দৈর্ঘ্যটা বড় নিতে হবে। এই যে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে এই ভূমির দৈর্ঘ্যটা হবে বড় আর লম্বটা হবে ছোট। তাহলে এইটা একটা ত্রিভুজ আর এই কোণের মান দিব 30 ডিগ্রি। তারপর যদি আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলে তখন ভূমির দৈর্ঘ্য আর লম্ব দৈর্ঘ্য সমান হবে। যেমন এইটা ভূমি আর এটা লম্ব, তাহলে এই ভূমি আর লম্ব সমান হবে এবং এভাবে এঁকে দিব। তাহলে এই কোণের মান হবে 45 ডিগ্রি। তাহলে 2 নম্বরটা শেষ। এখন 3 নম্বরটা, যদি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলে তখন ভূমির দৈর্ঘ্যটা হবে ছোট আর লম্বটা হবে বড়। তাহলে এটা ভূমি আর এটা লম্ব এবং আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলে এটা হবে 60 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমরা এই বিষয়টা মাথায় রাখবো। এখন আসি পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে অতিভুজের উপরে যদি একটা বর্গ অঙ্কন করি, তারপরে ভূমির উপরে যদি বর্গ এবং লম্বের উপর বর্গ অঙ্কন করি, ভূমি এবং লম্বের বর্গের ক্ষেত্রফলের যোগফল হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান। তাহলে ওই অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি এটা কীভাবে বুঝবো? সেজন্য আমরা 3টা লাইন মনে রাখবো। যেমন আমরা যদি এখানে একটা থিটা কোণ ধরি, আমরা যেখানে থিটা কোণ ধরি ওইটার ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য হবে। যদি আমরা থিটা কোণ এটা নিই তখন আবার অন্যভাবে হবে। আমরা যে কোণটাকে থিটা ধরবো, অর্থাৎ সমকোণের ব্যতীত যে কোণটাকে থিটা ধরবো ওইটার বিপরীত বাহু হবে লম্ব। তাহলে আমরা যদি সি কোণটাকে থিটা ধরি তাহলে আমাদের লম্ব হবে এবি। তাহলে এখানে লম্ব হবে এবি। তারপরে সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে এখানে আমাদের বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোণটা এটা না, এসি। তাহলে এসিটা হবে অতিভুজ। আর এখানে আরেকটা বিষয় বলি, আমরা যদি এই কোণটাকে থিটা ধরতাম তাহলে কিন্তু লম্ব হইতো, এই সিবিটা লম্ব হইতো, কারণ থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে সিবি, তাহলে আমরা সি কোণটাকে ধরে নিয়েছি। আর বাকি যে বাহুটা অবশিষ্ট থাকবে, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ গেল। তাহলে বাকি যে বাহুটা অবশিষ্ট থাকবে যেমন সিবি, তাহলে বাকি বাহুটা হবে ভূমি। তাহলে ওইটাও দেখা দিই, আমরা যদি এ কোণটাকে থিটা ধরি, এ কোণটাকে থিটা ধরলে তখন আমাদের এটা হবে এ কোণ থিটা ধরলে আমাদের লম্ব হবে এটা সিবি। আর সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, তাহলে অতিভুজ হবে এসি, এসি হবে। আর লম্ব বাকি বাহু হবে ভূমি, তাহলে বাকি কোনটা আছে আমাদের এ বিটা আছে, তাহলে এ বিটা হবে ভূমি। তখন আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হবে। তাহলে পিথাগোরাসের ত্রিভুজ উপপাদ্য অনুসারে আমরা এই ত্রিভুজটাকে লিখতে পারি, এখানে যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে লিখতে পারি অতিভুজ স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব বলতে এইটা এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। এখন আমরা ত্রিকোণমিতির 3টা সূত্র মনে রাখার জন্য 3টা লাইন মনে রাখবো। যেমন প্রথমে মনে রাখবো যে কাশেমের ভূমি আছে, কাশেমের দিয়ে মনে রাখবো কজ। তারপর ভূমিতে হচ্ছে ভূমি আর আছে দিয়ে মনে রাখবো অতিভুজ। তো আমরা যখন কস থিটা লিখব তখন লিখব উপরে লিখব ভূমি আর নিচে লিখব অতিভুজ। তারপর টেরা লম্বাভুজ, তো টেরাতে হচ্ছে 10 আর লম্বাতে হচ্ছে লম্ব আর ভূতে হচ্ছে ভূমি। তো আমরা 10 থিটা সমান সমান লিখতে পারি লম্ব ডিভাইড বাই ভূমি। তারপরে সাগরে লবণ আছে, সাগর দিয়ে মনে রাখবো সাইন, তারপর লবণ দিয়ে হচ্ছে লম্ব আর এতে মনে রাখবো অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ।
তাহলে আমরা cos θ সমান সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC, এটা লিখব। আর tan θ ক্ষেত্রে লম্ব ডিভাইড বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে AB আর ভূমিটা হচ্ছে BC। ঠিক একইভাবে sin θ সমান সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্বের মান হচ্ছে AB আর অতিভুজের মান হচ্ছে AC, এটা লিখব। তো এইখান থেকে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে, আর এই পিথাগোরাসের সূত্রটা মনে রাখবো। তাহলে এতটুকু জানলেই এনাফ। আর নতুন কোনো অধ্যায়ের ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে লিখে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক দিবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।